নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি শ্রদ্ধেয় লেখক সৌম্যপ্রকাশ আদকের কলমে কালিম্পংয়ের গুপ্ত সন্ত্রাস। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। কলকাতা শহরের কংক্রিটের জঙ্গল থেকে মুক্ত হয়ে আমি আর আমার প্রাণপ্রিয় বন্ধু অনির্বাণ পাড়ি জমিয়েছি পাহাড়ের দিকে। উদ্দেশ্য নিছক ভ্রমণই। হ্যাঁ, জানি আমার পাঠকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি যতই বলি উদ্দেশ্য নিছক ভ্রমণ, শেষে তো সেই কোনো না কোনো রহস্যেই জড়িয়ে পড়ব আমরা। আর হ্যাঁ, এবারেও তাই হয়েছিল, কিন্তু সে কথায় এখন আসছি না। আমি আর অনির্বাণ এখন ট্রেনে। হাওড়া স্টেশনের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যায়। ট্রেনটা যখন গড়িয়ে বেরিয়ে আসে শহরের বুক চিরে, লোহার চাকার ছন্দে ছন্দে শুরু হয় এক দীর্ঘ যাত্রা। ইট পাথরের কলকাতা থেকে সবুজের রাজ্যে যাওয়ার পথ চলা। অনির্বাণ জানলার ধারের সিটে বসে এক মনে বাইরে তাকিয়েছিল। ওর হাতে ধরা খবরের কাগজটা অনেকক্ষণ ধরেই এক জায়গায় স্থির। ট্রেনের চাকার ছন্দময় আওয়াজের মাঝে ও হঠাৎ ঘাড় ঘুরিয়ে বলল, লক্ষ্য করেছ, এই ট্রেনের কামরায় প্রতিটি মানুষ আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। কেউ আনন্দের খোঁজে, কেউ বা ক্লান্তি মেটাতে। মানুষের মুখগুলোই এক একটা চলমান রহস্যশালা। শুরুতে জানলার বাইরে ভিড় করা ঘরবাড়ি, কারখানার চিমনি, উড়ালপুল সবই পরিচিত দৃশ্য। কিন্তু বর্ধমান পেরোতেই ছবিটা বদলাতে লাগলো। দূরে দূরে ধানক্ষেত, সরু মাটির রাস্তা, খালের জল ঝিলমিল করে ওঠে রোদের আলোয়। মাঝে মাঝে কোনো ছোট্ট স্টেশনে ট্রেন থামে। প্ল্যাটফর্মে চাওয়ালার হাঁক, গরম চায়ের ভাপ আর ভাজা চিনেবাদামের গন্ধ এসে মেশে হাওয়ার সঙ্গে। ট্রেন যত উত্তরের দিকে এগোয় প্রকৃতি তত গভীর হয়ে ওঠে। মালদার দিকে যেতে যেতে আমবাগানের সারিতে চোখ জুড়িয়ে যায়। গাছের ছায়া আর রোদের ফাঁক ফোকরে গ্রামগুলো যেন নিঃশব্দে গল্প বলে যায় অনেক। মাঠে কাজ করা মানুষ, পুকুর ঘাটে স্নানরত শিশু, দূরে গরুর গাড়ি ধীরে ধীরে চলছে। রাত পেরিয়ে ভোর এলে সেই দৃশ্য আরও মোহময়। কুয়াশার চাদরে ঢাকা মাঠ, সূর্যের প্রথম আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠা নদী আর চর। উত্তরবঙ্গের মাটি আলাদা, সবুজটা যেন আরও গভীর, আকাশটা আরও কাছের। শেষ দিকে শিলিগুড়ির দিকে আসতে আসতে পাহাড়ের আভাস মেলে। দূরে নীলচে ছায়া, চা বাগানের ঢেউ খেলানো সবুজ আর হিমেল হাওয়ার স্পর্শ। সব মিলিয়ে মনে হয় ট্রেন নয়, কোনো স্বপ্নের পথে চলেছি। হাওড়া থেকে শিলিগুড়ির এই ট্রেন যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এটা এক দীর্ঘ শান্ত আলাপ প্রকৃতির সঙ্গে, যেখানে প্রতিটা জানালা, প্রতিটা বাঁক নতুন করে মন ভরিয়ে দেয়। আমাদের ট্রেনটা শিলিগুড়ি পৌঁছলো সকাল 7টা নাগাদ। তখনও স্টেশন পুরো কুয়াশায় ঢাকা, এক মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের গন্তব্য দার্জিলিং নয়, এবারে আমি আর অনির্বাণ চলেছি তিনচুলে। এটা একটা ছোট গ্রাম, দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে গাড়ি নিয়ে তিনচুলে যাব, তাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আগে আমরা এক কাপ চা খেলাম। তারপর একটা করে সিগারেট ধরিয়ে আমরা গাড়ির খোঁজ করতে লাগলাম আর দরদাম করতে লাগলাম। ঠিক সেই সময় দেখলাম আরও এক ব্যক্তি তিনচুলে যাওয়ার গাড়ি খুঁজছেন। অনির্বাণ ওকে উদ্দেশ্য করে বলল, এই যে দাদা, শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনিও কি তিনচুলে যাওয়ার গাড়ি খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি গাড়ি, কিন্তু এই যা ভাড়া বলছে শুনেই তো চোখটা ছানা বড়া।
পাহাড়ের এই এক দস্তুর মশাই এই সিজন শুরুর আগেই এই পকেটে টান মারার ফোন দিয়ে এটে বসে থাকে। এই চালকরা যে আকাশ ছোঁয়া ভাড়া হাঁকছে, তাতে একা যাওয়াটা বোধহয় খুব একটা লাভজনক হবে না, না? যদি আপনার আপত্তি না থাকে আমরা তিনজন শেয়ারে গাড়ি ভাড়া করে যেতেই পারি, তাতে পকেটও বাঁচবে আর পথটাও চেনা হয়ে যাবে, কি বলেন? না না, আমার কোনো আপত্তি নেই, বরং আমার অনেকটা সুবিধাই হবে। চলুন তাহলে এই গাড়িটাকেই বুক করা যাক। হ্যাঁ, এটাকেই ঠিক করুন, কোনো সমস্যা নেই। এবার আমরা তিনজনে গাড়িতে উঠে বসলাম। পরিচয় পর্ব এখনও সারা হয়নি। দেখলাম অনির্বাণী কথা শুরু করলো। সে বসেছে সামনের সিটে, আমি আর ওই ব্যক্তি বসলাম পিছনের সিটে। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর আপনার পাশে আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আমরা কলকাতার ঘিঞ্জি এলাকা ছেড়ে একটু খোলা হাওয়ার খোঁজে তিনচুলের পথে। আমিও ওনাকে নমস্কার জানালাম। তখনই উনি একটু অপ্রস্তুত হয়ে বললেন, আমার নাম বিজন জানা। আমি পেশায় একজন ডাক্তার। আমার বাড়ি ওই মিন্টো পার্ক অঞ্চলে। পেশার চাপে শরীর মন যখন আর সায় দেয় না, তখন এই নির্জনতাই একমাত্র ওষুধ অনির্বাণবাবু। বাহ, বেশ বেশ। আচ্ছা বলছি, আপনার কি হোটেল বুক করা আছে? না, বুক করা নেই, তবে একটা গেস্ট হাউসের ঠিকানা আছে। ইচ্ছে আছে ওখানেই উঠব। ওটার ঠিকানাটা পেয়েছিলাম ওই একটা কাগজের বিজ্ঞাপনে। এই অনির্বাণ, তাহলে তো আমরাও এখানেই উঠতে পারি, কারণ আমাদেরও তো জায়গাটা সম্পর্কে সেরকম জানা নেই কিছুই। অচেনা জায়গায় একজন ডাক্তারবাবু যখন সঙ্গে আছেন, তখন চিন্তাটা অনেকটাই কমে যাবে। আমিও তাই ভাবছি, কথাটা তুমি মন্দ বলনি। অনির্বাণবাবু, আসলে একটা কথা খুব মনে হচ্ছে, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। অনির্বাণ হেসে উঠল। আরে আমি তো বাঘ ভাল্লুক না, আপনি কোনো সংকোচ ছাড়াই বলতে পারেন। না না, তা নয়, আসলে আপনার নামটা এবং চেহারাটা বড় পরিচিত ঠেকছে আমার কাছে। কোনো খবরের কাগজের পাতায় কি আপনাকে দেখেছি? আচ্ছা, আপনি কি গোয়েন্দা অনির্বাণ বক্সী, কলকাতার সেই বিখ্যাত তীক্ষ্ণ বুদ্ধির মানুষটা? অনির্বাণ খানিক থেমে বলল, আপনার একটু ভুল হচ্ছে। আমি ঠিক গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। রহস্যের গভীর থেকে সত্য খুঁজে বের করে আনাই আমার কাজ। একজন সার্জন যেমন ছুরি দিয়ে শরীরের গভীরে পৌঁছান, আমি শুধু যুক্তি দিয়ে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করি। কি আশ্চর্য! আপনি তো বিখ্যাত ব্যক্তি মশাই। কি সৌভাগ্য আমার যে আপনার সাথে পরিচয় হলো, তাও আবার আমাদের শহর থেকে এতটা দূরে। আপনার ওই আগের ওই পাহাড়ের রহস্যটা নিয়ে কিন্তু বেশ শোরগোল হয়েছিল খবরের কাগজে। বিখ্যাত কিনা জানি না, তবে নাম যেটুকু হয়েছে সবই আমার বন্ধুর জন্য। ও লেখার মাধ্যমে মানুষ আমার সাথে আরো বেশি পরিচিত হচ্ছে। আমার বন্ধুটি আসলে ঘটনাকে একটু বেশি আলংকারিক করে তোলে, তো ওটা ওর লেখক সত্তার দোষ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সুজিতবাবুর অনেক লেখা আমার পড়া। আপনি এর আগে যেবার পাহাড়ে এসে ওই জঙ্গি চক্রের পর্দা ফাঁস করলেন, সেই রহস্য আমি পড়েছি। ডাক্তারবাবু, শুনে খুব ভালো লাগলো। তবে একটা অনুরোধ ডাক্তারবাবু, আসলে আমরা এখানে নিছক ভ্রমণের উদ্দেশ্যেই এসেছি, তাই আমাদের আসল পরিচয়টা দয়া করে এখানে আর কাউকে বলবেন না। লোক জানলে আবার সেই তদন্ত আর জিজ্ঞাসাবাদের চালে জড়িয়ে পড়তে হবে, তো কাজেই ছুটির মেজাজটা একেবারে মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। না না, আমার মাথায় থাকবে, কোনো চিন্তা নেই। গোপনীয়তা বজায় রাখাই তো আমাদের ডাক্তারদের প্রধান ধর্ম। আপনাদের এই ভ্রমণে আমি কোনো ব্যাঘাত ঘটতে দেব না। রাস্তায় আর বেশি কথা হলো না। একটা সময় দেখলাম ডাক্তার ঘুমিয়ে পড়েছেন। আমারও ক্লান্ত লাগছিল। আসলে রাতের যাত্রার ধকল সত্যিই কষ্টকর। আমারও চোখ ঘুমে ঢুলে এলো।
দেখলাম অনির্বাণ চারপাশের প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করছে আর একটা বই পড়ছে। এখনও প্রায় 3 ঘন্টার পথযাত্রা। ওর হাতের বইটা একবারও দেখলাম না ওল্টাতে। আসলে ওর চোখ ছিল বাইরের পাহাড়ি খাঁজগুলোর দিকে। অনির্বাণ একসময় নিচু স্বরে বলল, বুঝলে ভাইয়া, সমতলের মানুষ পাহাড়ে এলে শুধু সৌন্দর্য দেখে, কিন্তু পাহাড়ের এই নিস্তব্ধতা আসলে অনেক কিছু গোপন করে রাখে। খেয়াল করো, চড়াইয়ের প্রতিটি পাঁক যেন একটা রহস্যের মুখবন্ধ। ঘুম ভাঙল প্রায় ঘন্টা 2 পর। দেখি ডাক্তারবাবু তখনও নিদ্রারত। শিলিগুড়ি পেছনে ফেলে পথ যখন ধীরে ধীরে উঁচুতে উঠতে শুরু করে, তখনই বোঝা যায় সমতল আর নেই, পাহাড় ডাক দিচ্ছে। গাড়ির জানালা খুললেই হিমেল হাওয়া মুখে এসে লাগে, যেন শহরের ক্লান্তি এক ঝটকায় মুছে দিতে চায়। রাস্তার 2 ধারে চা বাগান ছড়িয়ে পড়ে সবুজ ঢেউয়ের মতো। সারি সারি চা গাছের ফাঁকে ফাঁকে শ্রমিকদের রঙিন পোশাক চোখে পড়ে। দূরে পাহাড়ের গায়ে মেঘের ছায়া খেলা করে। কোথাও কোথাও সরু পাহাড়ি ঝর্ণা নেমে এসেছে পাথরের বুক বেয়ে। স্বচ্ছ জল ঝিলমিল করে সূর্যের আলোয়। পথ যত বাঁক নেয়, প্রকৃতিও তত ঘন হয়। লম্বা দেবদারু আর পাইন গাছের সারি আকাশ ছুঁতে চায়। তাদের ফাঁক দিয়ে দেখা যায় নিচে নেমে যাওয়া গভীর খাদ আর দূরের সবুজ উপত্যকা। কখনো গাড়ি থামে চায়ের দোকানে, কাঠের বেঞ্চ আর সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়। সব মিলিয়ে সময়টা যেন থমকে যায় একেবারে। 3 চুলের কাছাকাছি পৌঁছতেই প্রকৃতি আরও শান্ত, আরও নিবিড়। কোলাহল নেই, শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মর্মর শব্দ। মেঘ কখনো নেমে আসে পথের ওপর, কখনো সরে গিয়ে খুলে দেয় দূরের পাহাড় শ্রেণীর দৃশ্য। মনে হয় আকাশ আর মাটির মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। শিলিগুড়ি থেকে 3 চুলে যাওয়ার এই পথটা কেবল একটা যাত্রা নয়, এটা ধীরে ধীরে নিজের ভেতরে ঢুকে পড়া এক নির্জন সৌন্দর্যের অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি কথা বলে নীরব ভাষায়। পৌঁছনোর মিনিট 10 আগে ডাক্তারবাবুর ঘুম ভাঙল। আমরা গেস্ট হাউসে পৌঁছে ঘর ভাড়া নিলাম। আমার আর অনির্বাণের ঘর 2য় তলায়, আর ডাক্তারবাবুর ঘর 1 তলায়। আমাদের ঘর থেকে জানলা দিয়ে দূরে পাহাড় দেখা যায়। কি মনোরম দৃশ্য! আর আবহাওয়া এতই ভালো যে আকাশ একেবারে পরিষ্কার। যদিও শরীর তখনও ক্লান্ত বেশ, আর খিদেও বেশ পেয়েছে। গাড়িতে উঠে ওই ফ্লাস্কে রাখা চা আর শুকনো বিস্কুট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তাই এই বেলার খাবারটা অনির্বাণ বলল ঘরেই দিয়ে যেতে। ওবেলায় বাকিদের সঙ্গে পরিচয় করা যাবে। এখন খেয়ে নিয়ে টানা অনেকটা ভাত ঘুম দিয়ে সম্পূর্ণ ক্লান্তি নিবারণের পালা। ঘুম ভাঙল প্রায় সন্ধে 6টা নাগাদ। দেখলাম অনির্বাণ আগেই উঠে গিয়েছে। আমি একটু ফ্রেশ হয়ে অনির্বাণের সঙ্গে নিচে গেলাম। এখানে একটা বসবার জায়গা আছে, বেশ বড় হলের মতো। বেশ কয়েকজন বসে আছে। ডাক্তার বিজনবাবুও ছিলেন। আমাদেরকে দেখে এক বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিলেন তিনি। আমরা 3 জন বসেই নানাবিধ বিষয়ে গল্প করা শুরু করলাম। সেই দিন সন্ধেতেই কয়েকজন নতুন মানুষের সঙ্গে আলাপ হলো। প্রথমেই যার সঙ্গে কথা হলো তিনি নিবারণ পাল। বছর 50-এর কাছাকাছি বয়স, চওড়া কাঁধ, ভারী গলার স্বর। কথায় কথায় বুঝিয়ে দিচ্ছিলেন তিনি ব্যবসায়ী, পাহাড়ে এসেছেন খানিকটা বিশ্রাম নিতে, খানিকটা মন বদলাতে। কিন্তু চোখে মুখে এমন একটা হিসেবি ভাব ছিল, যেন পাহাড়ের সৌন্দর্য দেখার মাঝেও ব্যবসার অঙ্ক কষে চলেছেন। নিবারণবাবু আমাদের দিকে চেয়ে বললেন, আপনারা তো আজই এলেন। এই গেস্ট হাউসের পরিবেশটা মন্দ নয়, তবে রাতের দিকে পাহাড়ে বড় বেশি নিস্তব্ধতা নেমে আসে। মাঝে মাঝে মনে হয়
যেন কেউ আড়ি পেতে আমাদের কথা শুনছে। অনির্বাণ একচিলতে হেসে জবাব দিল, পাহাড়ের প্রতিটা পাথরের কান আছে নিবারণবাবু, তবে তারা আমাদের গোপন কথাগুলো কেবল নিজেদের মধ্যেই চেপে রাখে। তারপর আলাপ হলো সায়ন রায়ের সঙ্গে। বয়স বছর 30 হবে বড়জোর, চোখে একরাশ উচ্ছ্বাস, কথায় অ্যাডভেঞ্চারের নেশা। পাহাড়, ট্রেকিং, বরফ, এই 3টে শব্দ উচ্চারণ করলেই তার চোখ জ্বলে উঠছিল। সে যেন এখানে বেড়াতে নয়, নিজেকে প্রমাণ করতে এসেছে। সায়ন খুব উত্তেজিত হয়ে বলছিল, কালকের দিনটা আমার জীবনের অন্যতম সেরা দিন হতে চলেছে। মহাদেবদার সাথে ওই যে দূরের টিলাটা দেখছেন, ওটার মাথায় পা না দেওয়া পর্যন্ত আমার মনে হচ্ছে পাহাড়ে আসাটাই বৃথা হয়েছে। আপনারা জিপে করে ঘুরুন, কিন্তু আসল আনন্দ পাবেন ওই চূড়াগুলোর মাথায় দাঁড়িয়ে। কাল যখন মহাদেবদার সাথে বেরোবো, মনে হচ্ছে যেন হিমালয় জয় করতে যাচ্ছি। আর সব শেষে মহাদেব পাত্র। প্রথম দেখাতেই লোকটাকে আমার কেমন যেন অস্বস্তিকর মনে হয়েছিল। বয়স 45-এর কাছাকাছি হলেও শরীরটা বেশ কসরত করা, হাঁটা চলায় পাহাড়ি অভ্যাসের ছাপ। নিজেকে বললেন ট্রেকিং এক্সপার্ট। কথাটা শুনে আমি আর অনির্বাণ দুজনেই স্বাভাবিকভাবেই মাথা নাড়লাম। কিন্তু সমস্যা হলো তার কথা বলার ভঙ্গিতে। উনি খুব কম কথা বলছিলেন, বললেও চোখ দুটো কখনো কথোপকথনে স্থির থাকছিল না, যেন আমাদের সঙ্গে কথা বলার মাঝেও আশেপাশের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি নড়াচড়া তিনি আলাদা করে লক্ষ্য করছিলেন। কথার মাঝে মাঝে এমনভাবে থেমে যাচ্ছিলেন, মনে হতো তিনি যেন নিজের মনে তৈরি কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন বারবার। সেই সন্ধ্যায় গেস্ট হাউসের ডাইনিং হলে বসে আমরা 5 জন, নিবারণ পাল, সায়ন, ডাক্তারবাবু, মহাদেব পাত্র আর আমরা 2 জন, হালকা গল্পেই মেতেছিলাম বটে। কিন্তু আমার মনে হচ্ছিল এই পাহাড়ি নির্জনতায় আমরা সবাই একসঙ্গে থাকলেও আসলে প্রত্যেকেই যেন একা। আসলে এই স্বল্প একাকিত্বই হয়তো মানুষকে বুঝিয়ে দেয় যে এই জীবনে বন্ধুত্ব কতটা দামি। 3 চুলেতে এসে প্রথম 2 দিন কেটে গেল অপরূপ পাহাড়ি দৃশ্য চোখ ভরে দেখা আর মিঠে ঠান্ডা বাতাসে ফুসফুস ভরে নেওয়ার মধ্যেই। পাহাড় যেন এখানে শহরের মতো চেঁচায় না, সে ধীরে ধীরে নিজের ভাঁজে লুকিয়ে রাখা গল্প বলে। সকালবেলা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো যখন গেস্ট হাউসের জানলায় এসে পড়ত, তখন মনে হতো এখানে এসে আমরা যেন সময়ের গতির ঊর্ধ্বে দাঁড়িয়ে আছি। এই কদিনের মধ্যেই কারা কবে এসেছে সেই হিসেবটা আপনা আপনি পরিষ্কার হয়ে গেল। অনির্বাণ আর আমি এসেছি গতকাল। আমাদের সঙ্গে এসেছেন ডাক্তার বিজনও, শিলিগুড়ি থেকে একই গাড়িতে। তাই ওনার সঙ্গে আলাদা করে পরিচয়ের দিন বলে কিছুই ছিল না। যাত্রাপথেই আলাপ জমে গিয়েছিল। সকলের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম নিবারণ পাল আর সায়ন রায় এসেছেন আমাদের 2 দিন আগে। দুজনের আসার সময় আলাদা হলেও তারিখটা কিন্তু এক, অথচ দুজনের আসার কারণ যেন সম্পূর্ণ ভিন্ন। নিবারণ পাল পাহাড়কে দেখছিলেন বিশ্রামের জায়গা হিসেবে, আর সায়নের কাছে পাহাড় মানে চ্যালেঞ্জ। মহাদেব পাত্রের ব্যাপারটা আলাদা। তিনি এসেছেন আমাদের 5 দিন আগেই। কথায় কথায় নিজেই সেটা বলেছিলেন খুব স্বাভাবিক ভঙ্গিতে, যেন তার আগে আসাটার মধ্যে বিশেষ কিছু নেই। কিন্তু আমার মনে হচ্ছিল এই 5 দিনের মধ্যেই তিনি পাহাড়টাকে আমাদের সবার থেকে অনেক বেশি চিনে ফেলেছেন। এই 2 দিন আমরা সবাই মিলে আশপাশটা ঘুরে দেখলাম, কখনো একসঙ্গে, কখনো আলাদা আলাদা দলে। চা বাগানের সবুজ ঢেউ, পাহাড়ি পথে হেঁটে চলা, হঠাৎ মেঘ নেমে আসা, সব মিলিয়ে পরিবেশটা ছিল মায়াময়। এই ঘোরাঘুরির মধ্যেই ধীরে ধীরে আলাদা হয়ে গেল আমাদের উদ্দেশ্যগুলো।
অনির্বাণ আর আমি প্রকৃতিকে উপভোগ করতেই এসেছি। আমাদের কোনো তাড়া নেই, কোনো লক্ষ্য নেই, শুধু পাহাড়ের ছন্দে নিজেকে মানিয়ে নেওয়া। নিবারণ পালও মোটামুটি একই পথে হাঁটছিলেন, কখনো আমাদের সঙ্গে, কখনো একা, কিন্তু তার ভ্রমণের মধ্যেও একটা নিয়মের ছাপ ছিল। আর সঙ্গে ডাক্তার বিজন জানাও আমাদের দলেই ভিড়লেন। ওনার উদ্দেশ্যও অ্যাডভেঞ্চার করা নয়, বরং শান্তভাবে প্রকৃতিকে উপভোগ করা। সায়ন অবশ্য শান্ত থাকতে পারছিল না, তার চোখ বারবার পাহাড়ের চূড়ার দিকে চলে যাচ্ছিল। সে কথা বলছিল ট্রেকিং নিয়ে, বরফ ঢাকা চূড়া নিয়ে, উচ্চতা নিয়ে। আর সেই কথার মাঝেই স্বাভাবিকভাবে ঢুকে পড়লেন মহাদেব পাত্র। দুজনের মধ্যে বন্ধুত্বটা যেন খুব দ্রুত গড়ে উঠল। সায়নের উচ্ছ্বাস আর মহাদেবের অভিজ্ঞতা, এই দুইয়ের মিলনে একটা স্বাভাবিক সমীকরণ তৈরি হলো। মহাদেব খুব সংক্ষেপে কথা বলতেন, কিন্তু যখন ট্রেকিংয়ের প্রসঙ্গ উঠত তখন তার চোখে অন্যরকম এক দীপ্তি দেখা যেত। মনে হতো পাহাড় তার কাছে শুধু সৌন্দর্য নয়, পাঠ্য বই। অবশেষে সিদ্ধান্ত হলো মহাদেব আর সায়ন ট্রেকিং করবে। খুব উঁচু নয়, কিন্তু মোটামুটি 1000 থেকে 1500 ফুট উচ্চতায় একটি বরফে ঢাকা পাহাড়ি টিলা। শেরপাদের একটি দল ঠিক করা হলো। সায়নই সব ব্যবস্থা করেছে। চড়াই আর উতরাই মিলিয়ে গোটা দিনের পথ। আমরা মানে আমি আর অনির্বাণ এই ট্রেকিংয়ে নেই। আমাদের পরিকল্পনা আলাদা। আমরা ভাড়া গাড়িতে করে তিনচুলের আশপাশটা ঘুরে দেখব। পাহাড়কে দেখব দূর থেকে, ছুঁয়ে দেখব না এবারটায়। সেই সন্ধ্যায় যখন সবাই নিজেদের মতো করে পরের দিনের প্রস্তুতি নিচ্ছিল, আমি লক্ষ্য করলাম মহাদেব খুব মন দিয়ে একটা ছোট নোটবুক দেখছে। সায়ন পাশে দাঁড়িয়ে উত্তেজনায় কথা বলছে, আর মহাদেব শুধু মাঝে মাঝে মাথা নাড়ছে। অনির্বাণ তখন চুপচাপ জানলার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল। বাইরে পাহাড়ে সন্ধ্যার অন্ধকার নামছে। পাহাড়ে যেন সন্ধে হয় ঝুপ করে। আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ও কেবল পাহাড় দেখছে না, ও এখানকার মানুষও দেখছে। আর সেই দেখাটার মধ্যেই অজান্তেই আমাদের এই শ্রান্ত ভ্রমণটা অন্য এক পথে পা বাড়াচ্ছিল। পরদিন সকালে সব প্রস্তুতি সমাপ্ত। এবার পালা গাড়িতে চড়ে ভ্রমণে বের হওয়ার। আমাদের দলে আছেন ডাক্তার বিজন জানা, আর ওইদিকে ট্রেকিংয়ের পথে পা বাড়িয়েছে মহাদেব পাত্র আর সায়ন। ওরা অনেক সকালে বের হয়েছে। খুব সম্ভবত আগামীকাল দুপুরের দিকে ওদের গেস্ট হাউসে ফেরার কথা। তাই আর সময় নষ্ট না করে সকাল 10টা নাগাদ আমরা বের হলাম গাড়ি নিয়ে। পথে বেশ হাসি ঠাট্টা আর গল্পের মধ্যে দিয়ে যাত্রা এগোতে লাগলো। বেশ কয়েকটা সুন্দর সুন্দর চা বাগান, দু একটা বৌদ্ধ মনেস্ট্রি আর দুটো বিখ্যাত ভিউ পয়েন্ট আমাদের আজকের গন্তব্য। আমাদের আসল পরিচয় ডাক্তারবাবু ছাড়া এখানে আর কেউ জানে না। ডাক্তারবাবুও কাউকে জানাননি। যাক, তবু শান্তি। পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্যে হৃদয়টা ভরে উঠছিল ক্রমেই। আমরা চারজনেই একটা জায়গাতে দাঁড়িয়ে চা খেলাম। আবার সেই দোকান থেকেই যে যার বাড়ির জন্য চা পাতা কিনলাম। আমি আর অনির্বাণ চা নিলাম প্রায় 2 কেজি। আহাহা, কি তার সুগন্ধ! আসলে এই তিনচুলে জায়গাটা যেন নিজেকে লুকিয়ে রেখেছে ব্যস্ত দার্জিলিংয়ের ডামাডোল থেকে। খুব শান্ত জায়গা, আর মানুষজনও খুব ভালো। যেমন তাদের মন ভালো করা ব্যবহার, তেমনি আবার সৌহার্দ্যবোধ। জায়গাটাকে যেন এই 2-3 দিনেই বড্ড ভালোবেসে ফেলেছি। যাত্রাপথে অনির্বাণ তিনচুলের ইতিহাস নিয়ে বেশ কিছু কথা বলছিল। তাতে ভালোও লাগছিল বেশ। আমাদের মধ্যে কেবল ডাক্তারবাবুর কাছেই ক্যামেরা আছে। উনি বললেন, আমি এখান থেকে সব দৃশ্য ক্যামেরার ফিল্মে বন্দি করে নিয়ে যাচ্ছি।
আপনাদের ঠিকানাগুলো দিয়ে দেবেন আমায়, আমি সব ফিল্ম ডেভেলপ করে কপি করে আপনাদের পাঠিয়ে দেবো। অনির্বাণবাবু, এই চা বাগানের প্রেক্ষাপটে আপনার ছবিটা যদি ঠিকমতো না ওঠে, তবে আমি নিজেকে দক্ষ ফটোগ্রাফার বলতে পারবো না। অনির্বাণকেও যেন এই পরিবেশে বেশ ফুরফুরে লাগছে। পাহাড় মানুষের মন বদলে দেয়, এই কথাটা দেখছি মিথ্যে নয় একেবারেই। অনির্বাণ আবারও সামনের সিটেই বসে আছে। আমি আর ডাক্তারবাবু মাঝের অংশে, আর একদম পিছন দিকের সিটে নিবারণবাবু। অনির্বাণই নীরবতা ভঙ্গ করে বলল, দেশভাগের বহু আগেই তিনচুলে জায়গাটা ছিল প্রাকৃতিক পথ আর লোকজ জীবনের মিলনভূমি। কথিত আছে বাণিজ্যিক যাত্রাপথে চলা গরু গাড়ি আর নৌপথের যাত্রীদের বিশ্রামস্থল ছিল এই অঞ্চল। ঘন ঝোপঝাড় জলাভূমি আর উর্বর মাটিকে ঘিরে গড়ে উঠেছিল কৃষি নির্ভর ছোট ছোট বসতি। লোককথা, স্থানীয় দেবতার থানে পুজো আর মৌখিক স্মৃতির মধ্যেই বেঁচে ছিল তিনচুলের ইতিহাস। এখানে ইতিহাস লেখা হয়নি কাগজে, মানুষের মুখে মুখেই তা বয়ে এসেছে প্রজন্মের পর প্রজন্ম। আমরা এখানে এসেই বুঝতে পারছি যে এখনো বাংলার বহু মানুষ এই জায়গাটার কথা জানে না। সেটা অবশ্যই একদিক থেকে ভালো, কারণ শান্ত পরিবেশটা পাওয়া যায়। তবে যেখানে ইতিহাস মানুষের মুখে মুখে ঘোরে, সেখানে মিথ্যেও খুব সহজে ডালপালা মেলতে পারে। মহাদেব পাত্রের মতো মানুষরা বোধহয় সেই অপ্রকাশিত ইতিহাসেরই কোনো একটা গোপন অধ্যায় খুঁজছেন। দেখা যাক পাহাড় কাল ওদের উপর কতটা সদয় হয়। গাড়ি একটা খাড়া বাঁক নিতেই নিবারণবাবু পিছন থেকে বলে উঠলেন, এইসব জনহীন রাস্তায় ভয় লাগে না আপনাদের? আমি তো শুনলাম এখানকার দুর্গম খাঁজে মাঝে মধ্যেই রহস্যজনক কিছু ঘটনা ঘটে থাকে। অনির্বাণ ধীর গলায় উত্তর দিল, ভয় তো মনে থাকে নিবারণবাবু, রাস্তা তো কেবল মাধ্যম মাত্র। পাহাড় কাউকে ভয় দেখায় না, মানুষই পাহাড়কে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে ভয় তৈরি করে। এই বলে অনির্বাণ থামল। একটা সিগারেট ধরিয়ে আবার প্রাকৃতিক শোভা নিরীক্ষণে মন বসালো। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম একটা হোটেলেই। আমি খেয়াল করলাম পাহাড়ি রান্নায় সমতলের চেয়ে ঝাল অনেকটাই বেশি। তাও ঠান্ডায় ওই ধরনের ঝাল ঝাল খাবার বেশ ভালো লাগছিল। আমাদের আরও দুটো জায়গা যাওয়া বাকি। একটা ভিউ পয়েন্ট যেখান থেকে আমরা সূর্যাস্ত দেখব, আর সবশেষে সন্ধেবেলা একটা আশ্রম। ওই আশ্রমটা আমাদের হোটেল থেকে 1.5-2 কিলোমিটার দূরেই। সূর্যাস্ত দেখবার সময় মনটা কেমন যেন বিমর্ষ হয়ে গেল। যা, আরও একটা দিন কেটেই গেল প্রায়। আমাদের হাতে যদিও আরও 7 দিন আছে, সবে 3 দিন হলো। ওই ভিউ পয়েন্টে সূর্যাস্ত দেখে আমরা রওনা দিলাম আশ্রমটার দিকে। আশ্রমটা প্রায় বছর 25 পুরনো। অনেক মানুষ এখানে দীক্ষা নিয়েছেন। আমরা যখন গেলাম তখন মা পার্বতীর আরাধনা চলছে। আরাধনায় মগ্ন স্বয়ং আশ্রমের মুখ্য সন্ন্যাসী স্বামী শিবানন্দজি। বেশ ভালো জায়গাটা, শান্ত অথচ পবিত্র। সব ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি ফিরলাম প্রায় রাত 8টা নাগাদ। সকলেই ক্লান্ত, কাল আর কোথাও বেরোনো নেই। মহাদেব আর সায়ন কালকে ফিরবে। কেমন ট্রেকিং হচ্ছে কি জানি। এতক্ষণে ওরা ক্যাম্পে পৌঁছে গিয়েছে বলেই ধরে নেওয়া যায়। পরশুদিন মহাদেব আর সায়নও আমাদের সঙ্গে লামাহাটা যাত্রায় যোগ দেবে। পরদিন সকালে ঘুম ভাঙতে প্রায় বেলা 7:30 হয়ে গেল। উঠে দেখলাম অনির্বাণ খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে। কি হে ভায়া, একা একা চা পান করছো যে? এই বন্ধুটাকে কি ভুলে যাচ্ছ দেখছি দিনে দিনে। আর এখানে এই খবরের কাগজ পেলে কেমন করে? অনির্বাণ একটু হাসল, তারপর বলল, আরে ভায়া, আগে আগে ঘুম ভেঙে গিয়েছিল। আমাদের দলে আর কেউই ওঠেনি তখনও, তাই একটা বেয়ারা গোছের ছেলেকে পাকড়াও করলাম। সেই চা আর কাগজটা দিয়ে গেল। নাও নাও, এখন তুমি আগে উঠে তাড়াতাড়ি প্রাতক্রিয়া ইত্যাদি সেরে নাও, তারপর নিচে যাব। দেখি ডাক্তারবাবু আর নিবারণবাবুর কি খবর।
পাহাড়ে এই সকল গরম চা আর তাজা খবরের কাগজও অমৃত মনে হয়। নিবারণবাবু আর ডাক্তারবাবু বোধহয় ঠান্ডায় ভয়ে লেপের মায়া ত্যাগ করতে পারছেন না। তুমি হাত মুখ ধুয়ে এসো, রহস্যহীন ছুটির দিনটা অলসভাবেই শুরু করা যাক। এই তবে খুব খিদে পাচ্ছে ভাইয়া। দাঁড়াও দাঁড়াও, আমার বেশিক্ষণ লাগবে না, আমি তৈরি হয়ে নিচ্ছি। আমরা দুজন মিনিট 15 পরে নিচে গেলাম। ডাক্তারবাবু উঠে গিয়েছেন। উনি একটা বই পড়ছেন শৈল শহর নিয়ে। নিবারণবাবু উঠলেন প্রায় আরও 10 মিনিট বাদে। পুরি তরকারি দিয়ে জলযোগ সেরে আমরা একটু হাঁটতে বের হলাম। আমাদের হোটেলের পিছন দিকটা বাগান। সেখানে খানিকক্ষণ ঘুরে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে স্বল্প দূরেই একটা নার্সারি থেকে ঘুরে এলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু ভাত ঘুমের লোভটা আর সামলাতে পারলাম না। দেখলাম অনির্বাণ একটা সিগারেট ধরিয়ে সেই বইটা পড়ছে। তখন কটা বাজে জানি না, অনির্বাণের ডাকে আমার ঘুম ভাঙল। উঠো উঠো, ব্যাপার গুরুতর। আর কি হলোটা কি ভাইয়া? আরে আরেকটু দাও না ঘুমাতে। আহা, ছেলে মানুষই করো না, উঠে পড়ো। কি হয়েছে বলো তো? তুমি এত উত্তেজিত কেন? মহাদেব পাত্র নিখোঁজ। পাহাড়ের ওই টিলা থেকে কেবল সায়ন আর শেরপাড়া নেমে এসেছে। মহাদেব পাত্রের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবার আমিও যার পরও নাই অবাক হলাম। ওকে বললাম, মানে সায়ন ও কোথায়? আধ ঘন্টা আগে সায়ন আর শেরপার দল ফিরেছে, কিন্তু মহাদেব আসেনি। এই রে, কি হলো ওর? কালকে প্রায় 1000 ফুট চড়ার উপর ওই বিকেল 4টে থেকে নাকি মহাদেব হঠাৎ করে উধাও হয়ে যায়। শেরবার দল আর সায়ন সেদিন প্রায় সন্ধ্যে 7টা অবধি খুঁজে ক্যাম্পে পৌঁছয়, কিন্তু কিছুই পায়নি। তারপর সকাল হতে আবার খোঁজ শুরু হয়, কিন্তু তাতেও গোল হয়নি। তাই বাধ্য হয়ে ওরা ওই টিলা থেকে নেমে আসে আজকে সকালের দিকে ওই দুপুর 2টো নাগাদ। তারপর থানা হয়ে এখন এইখানে এসেছে। সায়ন বলছিল কুয়াশা যখন একটু ঘন হলো ঠিক তখনই মহাদেব পাত্রকে নাকি আর খুঁজে পাওয়া যায়নি। লোকটা যেন কর্পূরের মতো পাহাড়ের খাঁজে মিশে গেল। কিন্তু এ কেমন করে হয়? মহাদেব তো বলেছিল সে অভিজ্ঞ এ বিষয়ে। আর এ তো ছোট টিলা, বিশাল কিছু হাতি ঘোড়া পর্বত তো নয়। অভিজ্ঞ মানুষের তো অকালে হারিয়ে যাওয়ার কথা নয় অনির্বাণ। কোনো দুর্ঘটনা না ঘটলে এমন নিরুদ্দেশ হওয়াটা বড় অস্বাভাবিক ঠেকছে। সেটা আমারও চিন্তা হে। এইদিকে সায়ন সত্যি খুব ভেঙে পড়েছে। বেচারা ওর উপর অতটা ভরসা করেছিল বলে এখন মুষড়ে পড়েছে। তবে পাহাড়ের গায়ে চড়লে পা হড়কানোর চেয়েও বড় কোনো বিপদ ছিল কিনা সেটাই এখন ভাববার বিষয়। স্বাভাবিক, কারণ মহাদেবের সঙ্গে তো ওরই বন্ধুত্ব সবচেয়ে গভীর হয়েছিল। যাই হোক, এখন তৈরি হয়ে নিচে চলো। পুলিশ ইন্সপেক্টর আসছেন, সম্ভবত আমাদের জেরা করা হবে। শহর থেকে শান্তি খুঁজতে এসে যদি এখন থানার লোকের সামনে দাঁড়াতে হয়, তবে ভ্রমণের মজাটাই আর হয় কোথায়? আচ্ছা, মুশকিল হলো তো। আমরা দুজন নিচে আসতেই দেখলাম পুলিশ ইন্সপেক্টর এসে গিয়েছেন। এরপর আমার অবাক হওয়ার পালা। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম অনির্বাণ ওই অফিসারের সঙ্গে কথা বলতে গেল। একই অফিসার ওকে আলিঙ্গন করে হাত মেলালেন। অফিসারকে কি অনির্বাণ চেনে? আমার এখন ওখানে যাওয়া ঠিক হবে কিনা বুঝলাম না। তারপর দেখলাম অনির্বাণ আর ওই অফিসার দুজনে দুটো সিগারেট ধরিয়ে গেস্ট হাউসের বাইরে বেরিয়ে গেলেন। আবার মিনিট কয়েক পরে ফিরলেন দুজনেই। এবার দুজনের মুখেই স্বভাবসিদ্ধ গাম্ভীর্য। অফিসার অনির্বাণের আসল পরিচয় সবার উদ্দেশ্যে বললেন। আমি তখনও জানি না যে ব্যাপারটা হচ্ছেটা কি, তবে এটা বুঝলাম যে অনির্বাণও জেরা করবে অফিসারের সঙ্গে। আমি, সায়ন, ডাক্তারবাবু, নিবারণবাবু আর শেরপার দল সবাই বাইরে এসে দাঁড়ালাম। এক এক করে সকলকে জেরা করা হতে লাগলো। আগে সায়ন, তারপর ডাক্তারবাবু, তারপর শেরপাদের দল, আমি, আর সবশেষে নিবারণবাবু। জেরা মিটতে প্রায় ঘন্টা দেড়েক লাগলো। সবাইকে যে যার ঘরে যেতে বলা হলো। এবার আমি একটু সুযোগ পেয়ে অনির্বাণ আর অফিসারের দিকে এগিয়ে গেলাম। কি হে অনির্বাণ,
এসব কি হচ্ছে? ও সুজিত, তুমি? ও, আসলে আচ্ছা দাঁড়াও, আগে পরিচয় করিয়ে দিই। ইনি ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি সান্যাল। আমার দাদার মতোই বলতে পারো। উনি আগে বীরভূমে পোস্টিং ছিলেন, তখন ওখানের একটা রাজবাড়ির কেসে আমি ওনার অনেক সাহায্য পেয়েছিলাম। উনি এখন এইখানে বদলি হয়ে এসেছেন। বীরভূমের সেই মামলাটায় ধ্রুবর সাহায্য না পেলে অপরাধী ধরা পড়তো না অজিত। সেই থেকে ওর সাথে আমার হৃদ্যতা। এবার ও এইখানে দায়িত্বভার সামলাচ্ছে জেনে বেশ আশ্বস্ত হলাম। হ্যালো সুজিত বাবু, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনার অনির্বাণকে নিয়ে লেখা আমি পড়েছি বেশ কয়েকটা। আপনার কলম আর অনির্বাণের মগজাস্ত্র, এই দুয়ের ধারেই তো আমরা অপরাধীদের কোণঠাসা করি। মহাদেব পাত্রের নিখোঁজ হওয়াটা স্রেফ সাধারণ নিখোঁজ বলে আমার মনে হচ্ছে না। আমি আশা রাখি যে এখানেও অনির্বাণ ব্যাপারটা সমাধান করবে। মানে মানে মহাদেবের হারিয়ে যাওয়ায় তোমরা কোনো রহস্য দেখছো নাকি? তা কিছুটা পেয়েছি বই কি, কিন্তু এখনই তা বলতে পারবো না, কারণ কিছু কিছু বিষম জোড় মেলাতে সময় লাগে হে। সবুরে মেওয়া ফলে। অনির্বাণ আমাকে কিছু বলছে না। আমাদের এখন শহর ছাড়তে মানা করা হয়েছে। জানি না কি রহস্য ওরা পেল। পাহাড়ে তো আর কিছু বলা যায় না, একটু অসাবধান হলেই সব শেষ। পরের দিন সকালে উঠে দেখলাম অনির্বাণ ঘরে নেই। এই রে, ও আবার গেল কোথায়? আমাকে এখানে রেখেই কোথাও বেরিয়ে গেল না তো? সব ঠিকঠাক থাকলে আজকে ভোর 5টায় আমাদের লামাহাটা যাওয়ার কথা ছিল, কিন্তু মহাদেব পাত্রের নিখোঁজ হয়ে যাওয়া বা সম্ভাব্য মৃত্যু আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। দেখি এখন তৈরি হয়ে যায় নিচে। এই যে সুজিত বাবু, আসুন আসুন, বসুন। এই কি থেকে কি হয়ে গেল বলুন তো? হ্যাঁ সত্যি, কার ভাগ্যের লিখন যে কি তা বলা বড়ই কঠিন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি অনির্বাণকে দেখেছেন? কই না তো, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আমি 8:30 নাগাদ এখানে এসে বসেছি। সেই সময়ের মধ্যে তো আসেনি। আমি তো ভাবলাম ঘরেই আছেন মনে হয়। অনির্বাণ বাবুকে তো চেনেন, উনি কখন কোন কাজে বেরিয়ে পড়েন সেটা তো বোঝা কঠিন। হয়তো পাহাড়ি হাওয়া খেয়ে মগজটা একটু তাজা করতে গেছেন। না, ও তো ঘরে নেই। দেখি আবার কোথায় গেল। কি হে সুজিত বাবু, কালকে তো ভালোই খেল দেখালেন আপনারা, গোয়েন্দা আর তার সহযোগী। সেরম ব্যাপার নয় নিবারণবাবু। আসলে দাদা, আমরা সর্বত্র আমাদের আসল পরিচয়টা দিতে চাই না, কারণ ঝামেলা অনেক বাড়ে এতে। ঠিকই বলেছেন, পরিচয় লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ, বিশেষ করে এই পাহাড়ের অনিশ্চিত পরিবেশে। এই সময় ওখানকার এক বেয়ারা এসে আমাদের চা আর টোস্ট দিয়ে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওহে ভাই, তুমি কি আর একজনকে দেখেছো? মানে আমার সঙ্গে যে গোয়েন্দা বাবু এসছিলেন এখানে, তাকে? আগে হ্যাঁ, উনি তো ভোরবেলা আমায় দিয়ে ওই হারিয়ে যাওয়া বাবুর ঘর খোলালেন। প্রায় 30 মিনিট ছিলেন ওখানে, আর এই তো মোটামুটি আধ ঘন্টা আগে কোথায় যেন বেরিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, তোমাকে ধন্যবাদ অনেক। এই বলে চলে গেল বেয়ারাটি। আমি বুঝে উঠতে পারলাম না অনির্বাণ মহাদেবের ঘরে ঢুকেছিল কেন, আর তারপর আবার কোথায় বা চলে গেল। যে যার চা ততক্ষণে শেষ করে ফেলেছি। তখন সায়ন উঠে এলো। তার মুখ থেকে সেই ভয়াবহতার ছাপ এখন মুছে গিয়েছে। সে আসতেই বেয়ারা তাকেও চা দিয়ে গেল। ওর সঙ্গে সেই দিনের ঘটনা নিয়ে কিছু কথা বললাম, তবে অস্বাভাবিক কিছুই পেলাম না। অনির্বাণ বাড়ি এলো আরও প্রায় 45 মিনিট পরে, কিন্তু এসেও কারুর কাছেই মুখ খুলল না। শুধু বলল ব্যাপারটা নাকি নিছক কোনো অন্তর্ধান নয়। আমি আরেকবার সবাইকে জেরা করতে চাই। আপনারা ঠিক বেলা 11টার সময় আমাদের ঘরের সামনে চলে আসবেন। চেয়ার রাখা থাকবে, সেখানে বসে অপেক্ষা করবেন। আমি এক এক করে ডেকে নেব। সকলেই সম্মতি জানালো। হ্যাঁ,
এই পর্বে আমাকে আর জেরা করা হবে না সেইভাবে, কেবল নিবারণবাবু, সায়ন আর ডাক্তার, কারণ ওদের সঙ্গেই মহাদেবের কথাবার্তা বেশ কিছু হয়েছিল, তবে আমাদের সঙ্গে তেমন হয়নি। এবার জেরার কাজে আমিও থাকব, নোট নেব। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে অনির্বাণ বলল, ব্যাপার খুব সহজ নয়, অনেক প্যাঁচ আছে। মানে তুমি ঠিক কী বলতে চাইছো অনির্বাণ? আর সকালে মহাদেবের ঘরে ঢুকেই বা কি পেলে? আচ্ছা, আমি যে মহাদেবের ঘরে ঢুকেছিলাম তা তোমাকে কে বলল? যা বাবা, শুধু আমাকে বলবে কেন, সবার সামনেই তো বললো ওই বেয়ারাটি। বেশ, আমারই ভুল। ওকে বারণ করা উচিত ছিল বিষয়টা যাতে ও কোনোভাবেই কারো সামনে না আনে। আমি যদিও তোমাকে এমনি বলতাম, কিন্তু কিন্তু কি অনির্বাণ? আমি চাইনি আর কেউ জানুক। আমাদের চারপাশের প্রতিটি দেয়াল এখন কান পেতে আছে সুজিত। খবর ছড়িয়ে গেলে মাছ ধরতে অসুবিধা হয়। যাই হোক, এখন আর কিছু করার নেই। তবে কেউ জিজ্ঞেস করলে বলো যে গোপন কিছুই ওখানে ছিল না, যা ছিল তা কেবল বেড়াতে আসা সামগ্রী মাত্র। ঠিক আছে, সে নয় হলো, কিন্তু আমাকে তো আসল ব্যাপারটা বলো। এই মহাদেব পাত্র লোকটি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। উনি আসলে আমাদের ভারতের বিদেশ মন্ত্রকের একজন গোপন স্পাই। আমি ওর ব্যাগ থেকে ওর আইডি কার্ড পেয়েছি। লোকটা এখানে স্রেফ পাহাড় চড়তে আসেনি, ও একটা বিশেষ মিশনে ছিল। বলো কি হে ভাইয়া, স্পাই? মহাদেব একজন গুপ্তচর? কিন্তু এখানেই শেষ নয়। ওর ব্যাগের একটা গোপন চেনে আমি খুঁজে পেয়েছি একটা .38 ক্যালিবারের গোপন রিভলভার, একেবারে লোডেড গান। একজন সাধারণ ট্রেকার কখনো এরকম আগ্নেয়াস্ত্র নিয়ে পাহাড়ে চড়ে না। এই যে ভারী ভয়ানক ব্যাপার। কিন্তু মহাদেব পাত্র এখানে এসেছিল কেন? প্রথম কথা হলো, ওর আসল নাম মহাদেব পাত্র নয়। ওর আসল নাম হলো সুব্রত চট্টোপাধ্যায়। আর এখানে কেন এসেছিল সে কারণ এখন আমার কাছেও স্পষ্ট নয়। হয়তো কোনো গোপন আস্তানার খোঁজ করতে এসেছিল, নতুবা কারোর উপর নজর রাখতে। তার মানে নাম ভাঁড়িয়ে ও এখানে কাজ করছিল? ঠিক তাই। আচ্ছা, তাহলে ওই মহাদেব বা সুব্রত লোকটা যখন ট্রেকিংয়ে গেল তখন নিজের রিভলভারটা বাড়িতে রেখে গেল কেন? খুব ভালো প্রশ্ন। আসলে অত্যন্ত কর্তব্য করার মানুষেরও নেশা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। পাহাড়ের ট্রেকিং ছিল সুব্রত চট্টোপাধ্যায়ের একটা নেশা। সেই নেশার বশবর্তী হয়ে তিনি ট্রেকিংয়ে যান এবং আমার ধারণা যে উনি আশাই করেননি যে ট্রেকিংয়ে তার কোনো বিপদ হতে পারে। তাছাড়াও হয়তো ভেবেছিল শেরপা আর সায়নের সাথে রিভলভার রাখাটা অস্বাভাবিক দেখাবে। ওর অতি আত্মবিশ্বাসী ওর কাল হলো। বাপরে, বিরাট ব্যাপার যে। আচ্ছা, তাহলে তুমি এখন কোথায় বেরিয়ে গিয়েছিলে? আমি এখন গিয়েছিলাম এখানকার থানায়। ধ্রুবজ্যোতিবাবুকে সংক্ষেপে ব্যাপারটা বললাম। আমি ওনাকে বলেছি এই সুব্রত চট্টোপাধ্যায় লোকটি সম্পর্কে আরো খোঁজ নিতে, কিন্তু কাজটা করতে হবে অত্যন্ত গোপনে, যাতে আর একজন কেউ টের না পায়। আর তার সাথে ওখান থেকে উদ্ধার হওয়া ওনার ওই আইডি কার্ড আর রিভলভারটাও আমি পুলিশের হাতে তুলে দিয়ে এসেছি। সন্দেহভাজনদের চোখে পড়ার আগেই জিনিসগুলো নিরাপদ জায়গায় রাখা দরকার ছিল। বুঝলাম ভাইয়া। তার মানে নিছক ভ্রমণ আর এবারও হলো না। কি আর করা যাবে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আচ্ছা অনির্বাণ, এমনও তো হতে পারে যে মহাদেব বা সুব্রত নামের লোকটি খুন হয়ে গিয়েছে। হ্যাঁ, তা হতেই পারে। বিষয়টা অস্বাভাবিক কিছু নয়। পাহাড়ের খাঁজ কোনো দেহ লুকিয়ে ফেলার জন্য আদর্শ জায়গা, তবে দেহ না পাওয়া পর্যন্ত আমরা খুন শব্দটি ব্যবহার করতে পারছি না। তাহলে তো সায়নকেই সন্দেহ করতে হয়। হ্যাঁ, সন্দেহ করতে হয়, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তুমি এমন বলছো কেন? দেখো, শেরপার দলে প্রায় 5-6 জন লোক ছিল। তাদের মধ্যে যদি কেউ করে, তাই জন্য আমরা শুধুই সন্দেহ করতে পারি। নিশ্চিতভাবে এখনই কিছু বলতে পারা যাবে না। সায়নের আচরণ যদিও শোকবিহ্বল, কিন্তু গোয়েন্দাগিরিতে চোখের জলই শেষ কথা নয়। কিন্তু এদের মোটিভ কি? সেটাই তো আসল গেড়ো।
এখনো অবধি কারো মোটিভ পায়নি, আর সেই জন্যই এই জেরা। জেরার সময় হয়েছে। অনির্বাণী একে একে সবাইকে ডাকা শুরু করলো। প্রথমে এলেন ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, এই কদিনে মহাদেব পাত্রর সাথে আপনার ঠিক কি কি বিষয়ে কথা হয়েছিল? ওনার সাথে আমার খুব একটা বেশি আলাপ হয়নি, কিন্তু যেটুকু কথা ছিল সেটা মূলত রাজনীতি বিষয়ে হয়েছিল, আর তার সাথে কিছু অন্যান্য বিষয়, যেমন ধরুন দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিংবা কয়েকবার এই ট্রেকিং নিয়ে। মাঝে মাঝে উনি দেশের সীমানা নিয়ে কিছু কথা তুলছিলেন, তবে আমি ডাক্তার মানুষ, অত গম্ভীর বিষয়ে খুব একটা মন দিইনি। বুঝলাম। আরেকবার ভালো করে মনে করে দেখুন তো, মহাদেব পাত্র কি আপনাকে কোনো বিশেষ জায়গার কথা বলেছিলেন? অনির্বাণের এই প্রশ্নে আমিও অবাক হলাম। বিশেষ জায়গা বলতে? না তো, সেরকম কিছু তো বলেননি, তবে হ্যাঁ, ট্রেকিংয়ে যাওয়ার আগের দিন সন্ধ্যায় উনি আমাকে একবার ওই আশ্রমটায় নিয়ে যেতে চেয়েছিলেন, ওই যে যেটা সেদিন ঘুরে ফেরার পথে আমরা গেলাম। তা আপনি কি গিয়েছিলেন? না, আমি তো সন্ধেবেলা আপনাদের সাথেই ছিলাম। আমার যতদূর মনে পড়ছে উনি সায়নকে নিয়ে গিয়েছিলেন। জায়গাটা তো বেশি দূর নয়, হয়তো যাওয়া আসা মিলে ঘন্টাখানেক হেঁটে গিয়েছিলেন যতদূর মনে হয়। উনি ফেরার পর সায়নকে না বেশ গম্ভীর লাগছিল, তবে সেটা ক্লান্তির জন্যও হতে পারে। আচ্ছা বেশ, বুঝলাম। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি এবার আসতে পারেন। তবে এখানে আপনাকে কি কি জিজ্ঞেস করা হলো তা আর কাউকে জানাবার দরকার নেই। আচ্ছা অনির্বাণবাবু। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার পর ঘরে ডাকা হলো নিবারণ পালকে। বসুন নিবারণ বাবু, আমাকে বলুন তো, এই কদিনে মহাদেব পাত্রের সাথে ঠিক কি কি কথা হয়েছে? সত্যি বলতে ওনার সাথে পরিচয় পর্ব ছাড়া আর কথাই হয়নি সেভাবে। ওই যখন দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করছিলেন, তখন ওই শুধু আমার ব্যবসা নিয়ে দু চার কথা, আর কিছুই নয়। লোকটা বড্ড শুকনো টাইপের মশাই, কথা বের করার দায় ছিল। বুঝলাম। এবার বলুন, মহাদেব পাত্র এখানে তো আপনার আগে এসেছিলেন, কিন্তু আপনি আসার পর ওনাকে কোথায় কোথায় যেতে দেখেছেন? আমি তো সেরকম খোঁজ রাখতাম না, তবে যেদিন আমি এলাম সেই দিনই রাত 9টার কিছুটা পর, মানে ধরুন ওই ডিনারের পর বেরিয়ে গেলেন ওই পিছনের রাস্তাটা দিয়ে। তখন বেশ কুয়াশা ছিল। হাতে একটা ছোট টর্চ নিয়ে গুটি গুটি পায়ে কোথায় যেন গেলেন। উনি কোথায় গিয়েছিলেন কোনো ধারণা? না, সেরকম নয়, তবে তবে পরের দিন সকালে সায়নের সাথে ওই আশ্রমটা নিয়ে গল্প জুড়েছিলেন, হয়তো ওখানে। বেশ, বুঝেছি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর এখান থেকে বেরিয়ে কাউকে বলার দরকার নেই যে ভেতরে কি জেরা হলো। আচ্ছা, আমি উঠলাম অনির্বাণবাবু। নিবারণ বেরিয়ে যাওয়ার পর এলো সায়ন। সায়ন, তুমি বসো। বলো, মহাদেব পাত্রের সাথে তোমার কি কি বিষয়ে কথা হয়েছে? এই 3-4টে দিনেই যেন উনি আমার অত্যন্ত ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। প্রায় সব কিছু নিয়েই ওনার সাথে অল্প বিস্তর কথা হয়েছে। উনি দেশকে বড্ড ভালোবাসতেন, কিন্তু কোত্থেকে কি যে হয়ে গেল। পাহাড়ের গল্প করতে করতে উনি মাঝে মাঝে এমনভাবে উদাস হয়ে যেতেন, মনে হতো যেন দূরে কাউকে খুঁজছেন। তুমি তো ট্রেকিং ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমার রক্তে অ্যাডভেঞ্চার আছে। আর আর এই ট্রেকিংয়ে যাওয়া নিয়েও তো কত কথা হলো আমার আর মহাদেব বাবুর। হি ওয়াজ অ্যান অথরিটি অফ ট্রেকিং। সেদিন ঠিক কি হয়েছিল যদি বলো। আমরা তখন আমাদের সর্বোচ্চ ক্যাম্পের খুব কাছে ছিলাম। আমি একটু আগে আগে হাঁটছিলাম, তারপর শেরপার দল, আর সবশেষে ছিলেন মহাদেব বাবু। আপনি আশা করি ওনার ক্যামেরাটা দেখেছিলেন। সেই ক্যামেরা দিয়ে উনি ছবি তুলছিলেন পাহাড়ের নানা পয়েন্টের। কিন্তু তারপর হঠাৎই ওই 4:30 নাগাদ বা ওই আশেপাশের কোনো একটা সময়ে ওনাকে আর পিছনে দেখা গেল না। প্রথমে আমরা ভেবেছিলাম যে অন্যদিকে ছবি তুলতে গেছেন, হয়তো নিশ্চয় ফিরবেন। কিন্তু
প্রায় আধ ঘন্টা বাদে উনি ফিরলেন না দেখে আমরা খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু পাইনি। তাই অগত্যা আমাদের ক্যাম্পে চলে যেতে হয়। শেরপাটা বলছিল ওই অঞ্চলে অনেক খাদের মধ্যে গভীর গুহা আছে, কিন্তু আমাদের কাছে যথেষ্ট আলো বা দড়ি ছিল না তখন। তা উনি তো ট্রেকিংয়ে বেশ পারদর্শী ছিলেন, তাহলে সেটাই তো প্রশ্ন, কি করে যে এভাবে মারা পড়লেন। কিন্তু একটা কথা জানেন অনির্বাণ বাবু, পাহাড়ে কিন্তু জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন যে কোন মুহূর্তে ভুল চোখে জীবন চলে যাবে তা বলা যায় না। দুঃখজনক, খুবই মর্মান্তিক। আচ্ছা সায়ন, উনি তো একদিন তোমায় নিয়ে সন্ধেবেলা হাঁটতে গেলেন, তা কোথায় গিয়েছিলেন উনি? আমরা তো গেছিলাম ওই আশ্রমটার দিকে, শিবানন্দজির আশ্রম। মহাদেব বাবু নাকি আগেও ওখানে গেছেন, ভারী পবিত্র স্থান। ঠিক আছে সায়ন, তুমি এবার এসো। আর ভেতরে কি কি জেরা হলো তাই নিয়ে বাইরের কাউকে কিছু বলার দরকার নেই। জেরা পর্ব মিটল। আমি অনির্বাণকে বললাম, কি ভাইয়া, কি বুঝলে? সেরকম ভাবে কিছু পাইনি, স্ট্রং লিড নেই। দেখি আরো গভীরে যেতে হবে ভাইয়া, আরো গভীরে যেতে হবে। পাহাড়ের রহস্য জালের মতো ছড়িয়ে থাকে। ওপর থেকে দেখলে মনে হয় সব শান্ত, কিন্তু গভীরে হাত দিলে বোঝা যায় চট কত জঘন্য। আমার মনে ওই আশ্রমটাকে নিয়ে একটা কথা ঘুরছিল। মহাদেব কেন অতবার ওখানে গিয়েছিলেন, এটা নিয়ে হয়তো অত ভাববার কিছু নেই। আমার ধারণা অমূলকই হয়তো, কারণ ছদ্মনাম হলেও নামেই যার মহাদেব, তাহার পার্বতীর আশ্রমের প্রতি ভক্তি আর প্রেম থাকা খুবই স্বাভাবিক হয়তো। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। খাবার পরেই অনির্বাণ না জানি কোথায় বেরিয়ে গেল। আমায় বলল না যে কোথায় যাচ্ছে। অনির্বাণ ফিরল প্রায় বিকেল 5টা নাগাদ। ও ভিড়তেই আমি ওকে জানতে চাইলাম, কি হে ভায়া, তখন কাউকে কিছু না বলে চলে গেলে যে? আরে সেরকম কিছুই নয়, আমি থানায় গিয়েছিলাম। ওখান থেকে মহাদেবের একটা ছবি সংগ্রহ করলাম, ওটা কাজে লাগতে পারে বুঝলে। তাছাড়া পুলিশ আর কিছু তথ্য পেল কিনা সেটাও জানা দরকার ছিল। বুঝলাম। আচ্ছা বলছি, তা তথ্য কি পেলে পুলিশের থেকে? পেলাম, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। যেমন ধরো, মহাদেব বাবু মানে সুব্রত বাবু এখানে ভারত সরকারের পক্ষ থেকে কোনো স্মাগলিং র্যাকেটকে ট্র্যাক করার জন্য এসেছিলেন, কিন্তু তিনি কিছু পেয়েছিলেন কিনা তা জানা নেই। আজ থেকে ধরলে আর 2 দিন বাদে ওনার ফাইনাল কেস রিপোর্ট দেওয়ার কথা ছিল। রিপোর্টটা তৈরি ছিল কিনা জানি না, তবে সুব্রত চট্টোপাধ্যায়ের মতো ঝানু অফিসার যখন এখানে ঘাঁটি কেড়েছিলেন তখন শিকার যে বড় ছিল তাতে সন্দেহ নেই। যা, তার আগেই সব শেষ হয়ে গেল। চলো তৈরি হয়ে নাও। মানে এখন আবার কোথায় যাবে? যাবো বলতে একবার শিবানন্দের আশ্রমটায় যাব, ওখানটায় একবার যাওয়া দরকার বলে আমার ইনটিউশন বলছে। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। বলছি যে হেঁটে যাবে তো? হ্যাঁ অবশ্যই, হেঁটে গেলে সমগ্র পথটাকে আরো গভীরভাবে দেখা যায়, সবটা বোঝা যায়। আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। হেঁটে যেতে প্রায় লাগলো 20 মিনিট। ওখানে পৌঁছে দেখলাম সেদিনের মতোই আরতি হচ্ছে। পার্বতী মায়ের আরতি দেখছিলাম আমি। হঠাৎ দেখলাম পাশে অনির্বাণ নেই। আরে, ও গেল কোথায়? তখনই চোখে পড়ল ও আশ্রমের গেটের পাশে একজন বয়স্ক ভিখারির সঙ্গে কথা বলছে। কি জানি বাবা, ওর যে মাথায় কখন কি চলে বোঝা যায় না। হঠাৎ দেখি শিবানন্দজির পাশে ওটা কে? সায়নের মতো লাগছে না? না, এটা নিশ্চিত সায়নী। ও এখানে। তার মানে মহাদেব বা সুব্রত যাই বলো না কেন, তার পাল্লায় পড়ে সায়নেরও মনে জায়গাটার জন্য বেশ ভক্তি জন্মেছে। আর হয়তো সন্ন্যাসী মহারাজকে মহাদেবের মৃত্যুর খবরটাও দিচ্ছে। আমরা অত ভেবে কি করব? এবার দেখলাম অনির্বাণ ওখানেও নেই। ভায়া করছে কি? সায়ন আমাকে দেখতে পায়নি,
ও ছিল উপর দিকে আর আমি এক কোণে। প্রায় 5 মিনিট পর ও বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। ততক্ষণে শেষ হয়েছে আরতি। আমার হাতেও বাকি ভক্তদের মতো প্রসাদ এসে পৌঁছালো, মুরগি, খেজুর আর মিষ্টি। অনির্বাণ ফিরল আরও প্রায় 10 মিনিট পরে। আমার প্রসাদ থেকেই খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই ওকে দিলাম। তারপর বললাম, এই যে সায়ন এসছিল, তুমি দেখেছো? দেখেছি। সায়নের ভক্তি আর মহাদেবের মুক্তি দুটোর মধ্যে একটা অদ্ভুত ছন্দ আছে। না চলো, ওসব বাদ দাও, গেস্ট হাউসে ফেরা যাক। অনির্বাণ আমার কথায় তেমন আমল দিল না, আর আমিও অনির্বাণকে জিজ্ঞেস করার সুযোগ পেলাম না যে ও কোথায় হাওয়া হয়ে গিয়েছিল এইমাত্র। গেস্ট হাউসে ফিরলাম 8টা নাগাদ। অনির্বাণ মুখে কুলুপ এঁটেছে, আর সেভাবে কথা বলছে না। এভাবেই পরের দিনটাও কাটল। সেই দিন রাতে আমি আমার বিছানায় শুয়েছিলাম, আর অনির্বাণ তখনও শোয়নি। আমার চোখ লেগে গিয়েছিল। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুমটা ভাঙল। তখন ঘড়িতে রাত 2:30। পাশের বিছানায় দেখি অনির্বাণ নেই। গেল কোথায়? তার মানে আওয়াজটা দরজা বন্ধ করার। ও কোথাও একটা বেরিয়ে গিয়েছে, কিন্তু কোথায়? আশ্রমে নাকি অন্য কোথাও? আমি অপেক্ষা করতে লাগলাম, আর ঘুম এলো না। ও ফিরল প্রায় 4:30 নাগাদ। ও আসতেই আমি বললাম, কি হে, এত রাতে দুম করে বেরিয়ে গেলে যে, আর গেলেই বা কোথায়? ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। এখনকার জন্যে শুধু বলে রাখি, কাল কিছু একটা হবে, এবং খুব বড় কিছু একটা। রাত যখন সবচেয়ে গভীর হয় তখনই আলোর সূত্র পাওয়া যায়। সুজিত, শুয়ে পড়ো এখন। এর উপর আর কোনো কথা বলা চলে না, আর জানবো বললেও অনির্বাণের থেকে কোনো উত্তর পাবো না। তাই অগত্যা শুয়েই পড়লাম। যদিও ঘুম আর তেমন এলো না, আসতে পারেও না। কাল যে কি হবে কি জানি। ঘুম আসছে না করেও হয়তো ওই 6টা নাগাদ চোখটা লেগে গিয়েছিল, আর সেই চোখ খুলল সকাল 9টায়। উঠে দেখি অনির্বাণ ঘরে নেই, আবার চলে গিয়েছে। এই যে কি করছে কি জানি বাবা। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম নিচে। দেখি সকলেই নিচে আছে, অনির্বাণও। বহিরাগত শুধু অফিসার ধ্রুববাবু। ওনাকে বলতে শুনলাম, ঠিক আছে, তাহলে আপনারা সকলেই তাহলে এখন মুক্ত। আসল অপরাধী তো ধরা পড়েই গেছে। ধন্যবাদ অনির্বাণ, তোমার সাহায্যে অনেকটা সুবিধা হলো পুলিশের। তাহলে আসি এখন, ভালো থেকো সবাই। মানে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এখানে হচ্ছে কি? কে অপরাধী? সবাই তো এখানে। তাহলে কি শেরপাদের কেউ? কি জানি। আর অনির্বাণ কি কালকে অপরাধীকে শনাক্ত করতে গিয়েছিল? সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। অনির্বাণ ইন্সপেক্টরকে বিদায় দিয়ে দোতলায় ওঠার সিঁড়ির কাছে আসতেই আমি বললাম, ভায়া, এ হচ্ছেটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? আমাকে এইভাবে ব্রাত্য করে রাখছো কেন হে? অনির্বাণ হেসে বলল, তোমায় ব্রাত্য করে রাখবো কেন বন্ধু? তুমি দেরিতে উঠলে আমি কি করব বলো? তোমার ঘুমটা তো আর ওভাবে ভাঙিয়ে দিতে পারি না। আমি তো ভেবেছিলাম তোমার নাসিকা গর্জন থামলেই খবরটা দেব, কিন্তু ধ্রুবকে তো আর আটকে রাখা যায় না। উফ, তোমার রসিকতা আর শেষ হয় না। আরে আমাকে বলো তাহলে যে কে অপরাধী? শেরপা? না, যাকে গ্রেফতার করা হয়েছে সেও সেদিন ওই ট্রেকিং দলের ছিল, একজন মুটে। ও মাল বয়ে নিয়ে যাচ্ছিল। সুব্রত ওরফে মহাদেবের সাথে নাকি তার পাহাড়ে ওঠার আগে কিছু বচসা হয়, আর সেই সময় মহাদেব ওকে কিছু কুশ্রী গালিগালাজ করেন। একথা সায়ন আর শেরপা দুজনেই প্রতিষ্ঠিত করেছে। সেই আক্রোশ থেকেই ওই মুটে, যার নাম রামলাল, মহাদেবকে সুযোগ বুঝে খাদে ফেলে দেয়। প্রথমে অস্বীকার করছিল,
তাই পুলিশ ওকে গ্রেফতার করলো, ব্যাস আর কি। যা, তাহলে এমন একজন শেষে অপরাধী যাকে নিয়ে আমরা ভাবিনি, তাহলে তো এখানে আমাদের কাজ শেষ। হয়তো হ্যাঁ, আবার হয়তো না, কি আর হবে, আমাদের ফিরতে তো এখনো দিন তিনেক দেরি আছে। চলো আশপাশটা ঘুরে আসি। পাহাড়ের এই মেঘলা দিনে সব সত্য সোজাসুজি আসে না, তবে রামলালের জেল হয়েছে আপাতত এটাই সত্য। হেঁয়ালি করার অভ্যেস অনির্বাণের বরাবর। যাক, সুব্রত বা মহাদেবের আসল অপরাধী ধরা পড়েছে, এটাই অনেক। সায়নও খুব খুশি, কারণ তাকে পুলিশ বারবার জেরা করে অতিষ্ঠ করে দিয়েছিল। সে বলল যে সে আজ বিকালের ট্রেন ধরবে মালদা ফেরার জন্য। বিকালবেলায় 4টে নাগাদ সবাইকে বিদায় জানিয়ে সে রওনা দিল নিজের বাড়ির পথে। সেই সন্ধ্যায় আমরা বের হইনি। ডাক্তার আর নিবারণবাবু বাজারের দিকে গিয়েছেন। আমি আর অনির্বাণ দাবা খেলছিলাম আমাদের ঘরেই। তখন প্রায় 8টা বাজে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুললাম, দেখি একজন বেয়ারা। সে বলল, আরে ওই যে ওনার টেলিফোন আইছে নিচে, ওনারে যেতে বলেন। অনির্বাণ ভেতর থেকে শুনতে পেয়েছিল। সে তখনই বেরিয়ে এসে বেয়ারার সঙ্গে চলে গেল নিচে। ওকে কে ফোন করলো এখন, আর এখানকার নাম্বারই বা পেল কোথায় সে? যাই হোক, ভায়া ফিরলেই জানা যাবে না হয়। ও ফিরল প্রায় 10 মিনিট বাদে, মুখে একটা চওড়া হাসি। আমি বললাম, কি ভায়া, কার ফোন? সেরকম কিছু না। আচ্ছা শোনো, আমি আমাদের খাবার পরোটা আর কষা মাংস ঘরে দিয়ে যেতে বলেছি। এখন? আরে এখনই কেন গো? তাড়াতাড়ি খেয়ে শুয়ে নাও কিছুটা, নৈশ অভিযানে বের হতে হবে যে। নৈশ অভিযান? কিন্তু কেন, আর কোথায়? সবুর করো ভায়া, সব ঠিক সময় জানতে পারবে। এবার হবে আসল খেলা। পাহাড়ের এই মেঘলা কুয়াশা আজ রাতে অনেক কালো মুখ ঢেকে দেবে। আমার মাথার ভেতর সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। কি হবে কি জানি। যাই হোক, অনির্বাণের থেকে উত্তরের আশা রাখি না। ও যা বলছে তা করাই এখন ভালো। প্রায় রাত 1টার সময় অনির্বাণ আমাকে জাগিয়ে দিল। দেখলাম ও তৈরি। আমিও উঠে তৈরি হয়ে নিলাম। দেখলাম অনির্বাণ নিজের পিস্তলটা সঙ্গে নিয়েছে। আমাকেও বলল এখান থেকে কেনা অস্ত্রটা সঙ্গে নিতে। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, এখানে এসে আমি একটা বেশ জব্বর কুঁকড়ি কিনেছি। অনির্বাণের সঙ্গে এমন সব দুঃসাহসিক অভিযানে যেতে হয় যে সেই সব সময়ে এই জিনিস সঙ্গে থাকলে সাহসটা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সেই কুঁকড়ির সদ্ব্যবহারের সুযোগ যে এখানেই আর এত তাড়াতাড়ি হবে তা ভাবিনি। তবে আজকে রাতের এই অভিযান রোমাঞ্চকর ও জীবনের ঝুঁকিপূর্ণ হবে তা বেশ বুঝতেই পারছি। 1:15 নাগাদ একটা পুলিশ জিপ এসে দুবার হর্ন দিল। তখনই গেস্ট হাউসের পিছনের দরজা দিয়ে আমরা বের হলাম। দরজাটা খোলা দেখে একটু আশ্চর্যই হলাম বটে, তবে সেই নিয়ে কথা বলবার সুযোগ তখন ছিল না। জিপে উঠে দেখলাম তাতে বসে আছেন ইন্সপেক্টর ধ্রুব আর তার 3 জন কনস্টেবল। ইন্সপেক্টর অনির্বাণকে বললেন, অনির্বাণ, তোমার পরিকল্পনা যে খাসা, আজ সব হাতে নাতে ধরা পড়বে। দাঁড়ান, আসল মাথাটাকে ধরাটাই আসল। দেখা যাক কি হয়। খুব মনোযোগ দিয়ে, সাবধানে ও সাহসিকতার সাথে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। চিন্তা করো না অনির্বাণ, আমি অলরেডি একটা আর্মড পুলিশের গাড়ি ওখানে পাঠিয়েছি। তাতে প্রায় 10 জন পুলিশ আছে। জিপ ছুটে চলল আশ্রমের দিকে। হ্যাঁ, শিবানন্দের আশ্রম। ওখানেই তার মানে কিছু আছে। এর পরের দৃশ্য যেন সিনেমার প্লটের থেকে কিচ্ছু কম নয়।
আমরা পৌঁছতেই দেখি আশ্রমের গেরুয়া পরা কিছু সন্ন্যাসী আর পুলিশের গুলির লড়াই চলছে। আমাদের গাড়ি পৌঁছতেই তার দিকে গুলি ধেয়ে আসতে লাগলো। সকলেই তৈরি ছিলাম। গাড়ি থেকে নেমেই অনির্বাণ আর পুলিশের দল এগিয়ে গেল আশ্রমের পেছন দিকে। ততক্ষণে বুঝতে পেরেছি যে আশ্রমেই ছিল কিছু পাচার চক্রের মূল ঘাঁটি। আর এখানের সন্ন্যাসীরা, না, ওরা সন্ন্যাসী নয়, ওরা জঙ্গি। প্রায় 10 মিনিট ধরে চলল গুলির লড়াই। বেশিরভাগ সন্ন্যাসী বেশি জঙ্গি খতম। শিবানন্দর পায়ে গুলি লেগেছে। অনির্বাণ পড়ে গিয়ে হাত পা কেটেছে, আর আমিও ওকে বাঁচাতে গিয়ে একজনের পায়ে সজোরে কুঁকরিটা গেঁথে দিয়েছি। সব শেষে প্রায় 6 জন সন্ন্যাসী মারা গেলেন, আর শিবানন্দ আর তার মূল চামচা গ্রেফতার হলো ইন্সপেক্টর ধ্রুবর হাতে। সাথে বাজেয়াপ্ত হলো প্রায় 100 খানেক বন্দুক আর রিভলভার, তার সঙ্গে চোরাই মূর্তি আর ড্রাগস। ফেরবার পথে অনির্বাণকে বললাম, ভাইয়া, গোটা ব্যাপারটা একটু খুলে বলো তো দেখি। এখন না, সব কথা কাল। এখন বিশ্রাম। কাল সকাল 10টায় ইন্সপেক্টর গেস্ট হাউসে আসবেন, সেখানেই বাকি রহস্যের খোলসা হবে। গেস্ট হাউসে পৌঁছে পিছনের দরজা দিয়ে ঢুকে নিজেদের ঘরে চলে গেলাম। মনের মধ্যে কেবল চলতে লাগলো কাল সকাল 10টা। প্রায় সকাল 10:15 নাগাদ ধ্রুববাবু এলেন। সকলকে বিষয়টা বলা হলো। সবাই তিমিরও ঘন আঁধারে, কেউই জানে না যে কি হচ্ছে। ঘরে আমি, ডক্টর জানা, নিবারণবাবু, গেস্ট হাউসের সকল কর্মী আর মুটে রামলাল। হ্যাঁ, সেই মুটে যাকে আসল অপরাধী বলে গ্রেফতার করানো হয়েছিল। সকলে জড়ো হলে অনির্বাণ বলতে শুরু করলো। আশা করি কারো কাছেই আমাদের এখানে জড়ো হওয়ার কারণটা অজানা নয়। মহাদেব বাবুর অন্তর্ধান ও অতঃপর মৃত্যু। শুরু করি একটা বিশেষ জায়গা থেকে, সেটা হলো ওনার প্রকৃত পরিচয়। উনি আসলে সাধারণ কোনো অভিযাত্রী ছিলেন না। উনি আসলে ভারতের বিদেশ মন্ত্রকের এজেন্ট। আসল নাম সুব্রত চট্টোপাধ্যায়। উনি এখানে এসেছিলেন একটা গোপন টাস্ক নিয়ে। ওনার উদ্দেশ্য ছিল এখানে কোনো জায়গায় চলতে থাকা স্মাগলিং র্যাকেটকে ট্র্যাক করা ও সরকারকে তার সম্পর্কে তথ্য দেওয়া। এসব আমি জেনেছি ওনার ব্যাগ থেকে পাওয়া একটা নোট বই আর পুলিশের থেকে পাওয়া তথ্যে। এই কথা আপনি আমাদের আগে জানাননি কেন অনির্বাণ বাবু? সবই বলছি, সবুর করুন। এবার আসি সায়নের কথায়। মহাদেব তথা সুব্রত এখানে আসার 2 দিন বাদেই সায়নের আগমন। সে তার ঠিকানা দেয় মালদার একটা গ্রামে, কিন্তু পুলিশ সেই ঠিকানা খুঁজে দেখে ওই জায়গায় সায়ন বলে কেউ থাকে না। অর্থাৎ সেও পরিচয় গোপন করে এখানে এসেছিল। কিন্তু কেন? আসলে সায়ন ছিল একজন জঙ্গি, আবার পাচারকারীও বটে। মহাদেব নাম নিয়ে সরকারি এজেন্ট সুব্রত এখানে তদন্তে এসেছেন, সে খবর স্মাগলার তথা জঙ্গিদের গ্যাং জেনে যায়। তারাই সায়নকে পাঠায় মহাদেবকে খতম করার জন্য। সায়নের আসল নাম শমশের আলী আক্তার। সে আগে মহাদেবের সাথে সখ্যতা স্থাপন করে নিজেকে ট্রেকিং প্রেমী জাহির করে। মহাদেব ওর সাথে ট্রেকিং এর প্ল্যান করলেন। মহাদেব ট্রেকিং করতে সত্যিই ভালোবাসতেন। তিনি সায়নের আসল পরিচয় সম্পর্কে কোনো আন্দাজই করেননি। তাই জন্য ট্রেকিং এ যাওয়ার সময় নিজের পিস্তলটাও ব্যাগেই রেখে যান। আর সে ট্রেকিংয়েই সায়ন তাকে হত্যা করে। পাহাড়ের খাঁজে নির্জনে যখন সুব্রতবাবু পাহাড়ের সৌন্দর্য দেখছিলেন, তখন পেছন থেকে সায়ন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও ভেবেছিল পাহাড়ের খাদেই সব প্রমাণ চিরকাল চাপা পড়ে থাকবে। কিন্তু তাহলে আপনি তা জানলেন কি করে? আর ওকে আগে ধরিয়ে দিলেন না কেন? ভালো প্রশ্ন। আমার সায়নের উপর সন্দেহ হয়েছিল প্রথম থেকে, আর হওয়াও স্বাভাবিক। কিন্তু তার অ্যালিবাই পোক্ত ছিল, ফলে কিছু করা যায়নি। ওর উপর সন্দেহ দৃঢ় হলো সেই পর্যায়ে যখন জানতে পারলাম যে শেরপাতের দলটা সায়ন ঠিক করেছিল। আর এই মুটে রামলাল, ও সেদিন ট্রেকিংয়েই যায়নি। তাকে নিচে রেখে যাওয়া হয় মহাদেবের সাথে ঝামেলার দরুন। ইতিমধ্যে আরেকটা দরকারি তথ্য হাতে আসে। এটা আমি পুলিশ বাদে কাউকে জানাইনি। মহাদেবের নোটবুকে একটা এন্ট্রি, আশ্রম অর টেররিজম, অর্থাৎ শিবানন্দের আশ্রম, আর তার সাথে জঙ্গিদের চোখ স্পষ্ট। মহাদেব তা বুঝতে পারেন।
উনি হয়তো আশ্রমের ভেতরে কোনো গোপন সুড়ঙ্গ বা অস্ত্রাগারের সন্ধান পেয়েছিলেন, যা ওনার নোটবুকের ছত্রে ছত্রে সংকেত হিসেবে লেখা ছিল। তাহলে তুমি কেন আশ্রমে আগেই পুলিশ পাঠাওনি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, কোনো পোক্ত সবুতের ভিত্তিতে তৈরি অ্যারেস্ট ওয়ারেন্ট আর সার্চ ওয়ারেন্ট ছাড়া ধর্মীয় স্থানে পুলিশ ঢুকতে পারে না। তাই জন্যই আমি চাইছিলাম প্রমাণ, সেটা পেলাম, তবে এটাও পুলিশি তল্লাশির জন্য যথেষ্ট নয়। কি প্রমাণ পেলে তুমি? একদিন রাতে আমার ঘুম আসছিল না বলে আমি বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিলাম। তখন প্রায় রাত 1টা। দেখলাম পেছনের রাস্তা দিয়ে সায়ন কোথাও একটা যাচ্ছে, কিন্তু কোথায়? আমি তৎক্ষণাৎ ওকে ফলো করলাম। বেশ কিছুক্ষণ বাদে দেখলাম ও আশ্রমে ঢুকে গেল। আমি আরও একটা প্রমাণ পেয়েছিলাম। সেদিন আমি আর আমার বন্ধুটি সন্ধ্যায় আশ্রমে গিয়েছিলাম। সেখানে আমি গোপনে একজন ভিখারিকে মহাদেব আর সায়নের ছবি দেখিয়েছিলাম। মহাদেবের ছবি দেখে এসে বলেছিল লোকটা নাকি গত কয়েকদিন প্রায় 5 বার ওখানে গিয়েছে, এমনকি একদিন অনেক রাতেও প্রায় 10টা নাগাদ। হ্যাঁ, সেদিন নিবারণবাবু মহাদেবকে বেরোতে দেখেন। এরপর সায়নের ছবি দেখে তিনি বলেন এ নাকি প্রায়ই এখানে আসে, প্রায় 3 বছর ধরে। তখন আমি পুরোপুরি নিশ্চিত যে সায়ন আসলে সায়ন নয়, আর আশ্রম আসলে অন্য কিছু। একজন সন্ন্যাসীর আশ্রমে গভীর রাতে ট্রেকিং প্রেমী যুবকের কি কাজ? আর মহাদেব বাবুই বা কেন সেখানে বারবার তদন্ত করতে যাচ্ছিলেন? সমীকরণটা মেলাতে খুব একটা কষ্ট হয়নি। এখানে তাহলে রামলালের ভূমিকা কি অনির্বাণ বাবু? ও ছিল লোক দেখানো বলির পাঁঠা। আমি সায়নের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চেয়েছিলাম, তাই পুলিশকে বলি রামলালকে অ্যারেস্ট করতে। আমি জানতাম সায়নের কাজ শেষ, ও এবার পালাবে। তাই পুলিশকে বলেছিলাম সাদা পোশাকে গেস্ট হাউসের চারদিকে ছড়িয়ে থাকতে। সায়ন বেরোলেই তাকে যেন ধাওয়া করে। ওর ডেরাটা জানা দরকার, আর হলো ঠিক তাই। রামলাল অ্যারেস্ট হওয়ার পরেই সায়ন চলে গেল। ও ভাবল আমি খুনি ধরতে ভুল করেছি। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন সায়নকে জেরা করি আমি, সে বলেছিল কি করে যে এভাবে মারা পড়লেন। কিন্তু তখনও তো কেউ জানতো না যে মহাদেব মারা গিয়েছেন। তাহলে ও জানলো কিভাবে? মানুষ যখন মিথ্যে বলে তখন মাঝে মাঝে অতি উৎসাহে এমন কিছু বলে ফেলে যা তার নিজের ফাঁদ হয়ে দাঁড়ায়। সায়নের ওই একটি বাক্যই ছিল ওর স্বীকারোক্তি। সায়নকে ফলো করলো পুলিশ, আর তার ডেরা খুঁজে পেতেই তাকে ও তার 3 সঙ্গীকে গ্রেফতার করা হয়। এরা সবাই ছিল শেরপা দলের লোক। তাদের থানায় এনে বেশ করে ঠ্যাঙানি দিতে তারা সবটা স্বীকার করে। অফিসার আমায় সেটা জানাতেই আমি বলি নৈশ অভিযানের কথা। তিনিও রাজি হন, আর ওই গ্রেফতার হওয়া একজনকে বাধ্য করেন থানা থেকে ফোন করে আশ্রমের সন্ন্যাসী মহারাজকে জানাতে যে তাদের ডেরা থেকে 3 জন গ্রেফতার হয়েছে, আর সে একা পালাতে পেরেছে। আমি জানতাম আশ্রমে এই খবরে চাঞ্চল্য ছড়াবে, আর আশ্রমে লুকোনো সব গোপন মাল তারা রাত থাকতে পাচার করার বা স্থানান্তর করার চেষ্টা করবে। ব্যাস, আর কি। আমাদের নৈশ অভিযানের ফলস্বরূপ গ্রেফতার হলেন মঠের ভণ্ড সন্ন্যাসী শিবানন্দ, যার আসল নাম শেখ ইয়াকুব আসলাম। আসলে সায়ন সহ ওই গোটা শেরপার দলটাই গোপন পাচার চক্রের সাথে যুক্ত ছিল। পাহাড়ের এই পবিত্র আশ্রমকে ওরা ঢাল হিসেবে ব্যবহার করছিল, যাতে কেউ ওদের সন্দেহ না করে। কিন্তু ওরা জানতো না যে সত্যান্বেষীর চোখ ধুলো বালি ভেদ করে আসল সত্যটা ঠিকই খুঁজে নেয়। এতটা বলে অনির্বাণ থামল। বেশ জটিল ব্যাপার, আর ভয়ানকও বটে। তার মানে আশ্রম থেকেই শেখ ইয়াকুব শামশেরকে ওই সায়ন নাম ভাঁড়িয়ে এখানে পাঠায় মহাদেবকে মারার জন্য। যাক, অবশেষে একটা পাচার চক্রের রহস্য ফাঁস হলো। এবার আমাদের ফেরার পালা। 3 চুলে থেকে দার্জিলিং ফেরার পথটা যেন প্রকৃতির এক ধীর গভীর আলাপন। ভোরের কুয়াশা তখনও পাহাড়ের গায়ে লেপ্টে আছে। মেঘ আর পাহাড়ের সীমারেখা মুছে গিয়ে চারপাশ এক স্বপ্নীল আবেশে ডুবে। সরু পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি এগোতে থাকলে ডান পাশে হঠাৎ হঠাৎ খুলে যায় বিস্তীর্ণ উপত্যকা, যেখানে নিচে ছোট ছোট ঘরগুলো খেলনার মতো লাগে। আর সবুজে ঢেউ খেলানো পাহাড় একে অপরের কাঁধে হেলে থাকে। চা বাগানের সারি সারি গাছ ভেজা পাতায় আলো ধরে রাখে। রোদের প্রথম কিরণ পড়তেই সেই পাতাগুলো ঝিলমিল করে ওঠে,
যেন প্রকৃতি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে। দূরে কাঞ্চনজঙ্ঘার সাদা শিখর কখনো মেঘে ঢাকা, কখনো আবার আচমকাই উদ্ভাসিত হয়ে চোখে ধাক্কা দেয়, নিঃশব্দ অথচ মহিমান্বিত। পথের ধারে পাইন ও দেবদারু গাছের সারি বাতাসে মৃদু শব্দ তোলে। সেই শব্দে মিশে যায় অজানা পাখির ডাক। ছোট ঝর্ণা রাস্তা ছুঁয়ে নেমে যায়, তার স্বচ্ছ জল পাহাড়ি পাথরে আঘাত করে গুনগুন শব্দ তোলে। দার্জিলিংয়ের দিকে যত এগোনো যায় প্রকৃতির রং আরও ঘন হয়। সবুজ, নীল আর সাদার মেলবন্ধনে এই পথ এক অবিস্মরণীয় স্মৃতিতে রূপ নেয়। ফেরার পথে অনির্বাণ এক অদ্ভুত উদাস ভঙ্গিতে বলল, বুঝলে ভাইয়া, এই মায়াবিনী পার্বত্য ভূমি যে নিজের ভাঁজে ভাঁজে আর কত রহস্য লুকিয়ে রেখেছে তার শেষ নেই। মানুষ ভাবে সে পাহাড়কে জয় করেছে, কিন্তু পাহাড় আসলে মুচকি হেসে মানুষের কদর্য রূপগুলো নিজের গভীরে লুকিয়ে রাখে। আর সেই রহস্যের জট ছাড়াতেই তো আমাদের সত্যান্বেষী অনির্বাণ বক্সির অপরাধের জগতে পদার্পণ। তবে যাই হোক, এবার শহরে ফিরে কয়েকদিন শুধু দাবার বোর্ড আর চায়ের কাপ এইসবেই মনটা রাখতে চাই ভায়া। ঠিক আছে বন্ধু, তবে তাই হোক। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক সৌম্যপ্রকাশ আদকের কলমে কালিম্পংয়ের গুপ্ত সন্ত্রাস। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে হবে। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। আর হ্যাঁ, গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা দেবেন আর অনেক ভালো থাকবেন।